আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। চীনের অর্থনৈতিক প্রভাব, সামরিক আধুনিকায়ন সহ বিভিন্ন কারণে ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা ক্রমশই বেড়ে চলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে চীনা প্রভাব মোকাবেলায় অঞ্চলটির বিভিন্ন দেশকে নিজের বলয়ে নিতে, যার ফলে এখনকার উত্তেজনা সারা বিশ্বে আধিপত্য বিস্তারের লড়াইয়ের অন্যতম উপলক্ষ্য হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের আশঙ্কা। দুই সুপার পাওয়ারের প্রভাব বিস্তারের লড়াইয়ের মাঝখানে পড়া তেমনই একটি দেশ ইন্দোনেশিয়া। উভয় পক্ষের সাথেই যাদের আছে পুরনো সম্পর্ক, সামরিক দায়বদ্ধতা ও বাণিজ্যিক স্বার্থ, যে কারণে দেশটি পড়েছে দোটানায়। ইন্দোনেশিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের নীরব প্রতিযোগিতার বিস্তারিত জানাবো আহমেদ বাইজিদের প্রতিবেদনে। ওয়াশিংটন ও বেইজিংয়ের এই লড়াই এমন একটি দেশকে নিয়ে যারা ঐতিহাসিকভাবে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অভ্যস্ত। দেশটির নাম ইন্দোনেশিয়া। ২৭০ মিলিয়ন জনসংখ্যার মুসলিম প্রধান দেশটি আয়তনে বিশ্বের চতুর্থ বৃহত্তম আর এশিয়ার তৃতীয় বৃহত্তম। প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের বুকে ১৭,০০০-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি। ভৌগোলিক অবস্থানের কারণে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর উপর রয়েছে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইকেল গ্রিনের মতে, ভবিষ্যতের ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে ইন্দোনেশিয়ার সাথে সামরিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে নীরব প্রতিযোগিতা চলছে দুই সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও চীনের। সাম্প্রতিক সময় জাকার্তা তার সেনাবাহিনীকে আধুনিকায়নে বড় কিছু পদক্ষেপ নিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে উভয় দেশ সুসম্পর্ক গড়তে চাইছে তাদের সাথে, যদিও আন্তর্জাতিক অনেক ইস্যুতেই ইন্দোনেশিয়া নিরপেক্ষ নীতি অবলম্বন করছে। ইতিহাস বলছে, ইন্দোনেশিয়া সবসময় সুপার পাওয়ারগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলে আসছে। একসময় ডাচ উপনিবেশটি ১৯৪৯ সালে প্রেসিডেন্ট সুকর্নের নেতৃত্বে স্বাধীনতা লাভের পর থেকেই সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থানের জন্য বিশ্বে পরিচিতি পেয়েছে। স্নায়ুযুদ্ধের সময় গঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশটি। এই জোটের প্রথম সম্মেলনটির আয়োজকও হয়েছিল ইন্দোনেশিয়া। তবে ১৯৬০-এর দশকে প্রেসিডেন্ট সুকর্ণ ঝুঁকেছিলেন বেইজিংয়ের কমিউনিস্ট ব্লকের দিকে। তার সাথে ছিল ইন্দোনেশিয়ান কমিউনিস্ট পার্টি সহ দেশটির বামপন্থীরা। রাশিয়ার পৃষ্ঠপোষকতাও ছিল তাদের ওপর, কিন্তু যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের সমর্থন নিয়ে দেশটির সামরিক বাহিনী তা ঠেকিয়ে দেয়। ইসলামপন্থীরাও ছিল সেনাবাহিনীর সমর্থনে। ১৯৬৫ সালে একটি অভ্যুত্থান চেষ্টাও করেছিল বামপন্থীরা, তবে সেনাবাহিনী তাদের দমন করতে সমর্থ হয়। ১৯৬৫ এবং ৬৬ সালের ওই দাঙ্গায় দেশটিতে নিহত হয়েছে প্রায় ৩ মিলিয়ন লোক। এরপর দেশটিতে কমিউনিজম নিষিদ্ধ করা হয়, যা আজও বহাল আছে। তবে তা সত্ত্বেও ইন্দোনেশিয়া কখনোই পশ্চিমাদের দিকে পুরোপুরি ঝুঁকে পড়েনি। বিশ্লেষক মাইকেল গ্রিনের মতে, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার ইতিহাস খুবই জটিল, যা অনেকটা পেন্ডুলামের মতো। কখনো কাছাকাছি এসেছে, আবার কখনো দূরত্ব সৃষ্টি করেছে। গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে পশ্চিমাদের সাথে ইন্দোনেশিয়ার সম্পর্কের অবনতি হয়েছে বেশ কিছু কারণে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার সাথে বৈরিতা, ইন্দোনেশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমাদের সমালোচনা ও পূর্ব তিমুরের স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়া। ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করতে পশ্চিমা চাপই জাকার্তাকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে। এছাড়া চলতি শতাব্দীর শুরুর দিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনেরও বিরোধিতা করেছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশটি। তবে গত ১৫ বছরে এই সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে সন্ত্রাস দমন ইস্যুতে। এবং ২০০৪ সালে ভূমিকম্প ও সুনামির পর যুক্তরাষ্ট্রের ব্যাপক আর্থিক ও কারিগরি সহায়তার পর।
এই সময়টাতে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার দিকেও জোর দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির সামরিক বাহিনী আগে থেকেই পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য। তারপর তাদের আধুনিকায়নে বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। ইন্দোনেশিয়াতে উগ্রপন্থীদের কিছু তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকলেও তাদের নিবৃত করেছে ইন্দোনেশিয়া। এখন তারা আন্তর্জাতিক রাজনীতি ও সম্ভাব্য প্রতিপক্ষগুলোকে টার্গেট করে সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধিতে তৎপর হয়েছে। আর সেই সুযোগ নিয়েই তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র ও চীন। চলতি বছরের শুরুতে ইন্দোনেশিয়া তার প্রতিরক্ষা ক্রয় খাতে একটি বড় প্রকল্পের খসড়া প্রকাশ করেছে, যাতে দেখা গেছে আগামী 25 বছরে দেশটি 100 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ করবে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা ও ব্যবস্থাপনা খাতে। তবে সবটাই চীনকে সামনে রেখে নয়। যদিও দেশটির সাথে তাদের সরাসরি কোনো সীমান্ত বিরোধ নেই, তবু ইন্দোনেশিয়ার সমুদ্র সীমায় চীনা তৎপরতা নিয়ে উদ্বেগ আছে জাকার্তা। বিশেষ করে দক্ষিণ চীন সাগরের দক্ষিণ প্রান্তে নাতুনা সাগরে ইদানিং চীনা তৎপরতা বেড়েছে। সমুদ্র নিরাপত্তায় মনোযোগী হতে ইন্দোনেশিয়া সম্প্রতি 6টি FRIM ফ্রিগেট ও 2টি মায়েস্ট্রাল ক্লাস সাবমেরিন কেনার চুক্তি করেছে একটি ইটালীয় কোম্পানির সাথে। এই ফ্রিগেটগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ব্যবহৃত ফ্রিগেটের সমমানের বলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের এক রিপোর্টে বলা হয়েছে। এছাড়া ট্যাঙ্ক বোট নামের একটি সামরিক নৌযান নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইন্দোনেশিয়া। সম্প্রতি দুর্ঘটনায় একটি সাবমেরিন ডোবার পর ইন্দোনেশিয়ার নৌবাহিনী তার সাবমেরিন বহর 12টি থেকে 36টিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, জাপান এগুলো সহ বেশ কয়েকটি দেশের নির্মাতা প্রতিষ্ঠান ইতোমধ্যেই ইন্দোনেশিয়াকে সাবমেরিনের প্রাথমিক নকশাও জমা দিয়েছে। পাশাপাশি বিমান বাহিনীতে যুক্তরাষ্ট্র থেকে F-15, ফ্রান্স থেকে রাফালে এবং অস্ট্রিয়া থেকে ইউরোফাইটার টাইফুন কেনারও পরিকল্পনা নিয়েছে। নিরাপত্তা সেক্টরে বিভিন্ন দেশের সাথেও সম্পর্ক বৃদ্ধি করেছে ইন্দোনেশিয়া। গত মার্চে জাপানের সাথে একটি সামরিক চুক্তি করেছে তারা, যে চুক্তি অনুযায়ী জাপানের প্রতিরক্ষা সামগ্রী ও প্রযুক্তির সহায়তায় ইন্দোনেশিয়ার মাটিতে যৌথ মহড়া চালাতে পারবে দেশটির সৈন্যরা। জুন মাসে জাকার্তা ও ওয়াশিংটন এক যৌথ ঘোষণায় বলেছে, মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুর প্রণালীর কাছে ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপে দেশটির কোস্টগার্ডের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র। আবার অন্যদিকে চীনের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করছে ইন্দোনেশিয়া। জাভা সাগরে চলতি বছরের শুরুতে ডুবে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিন উদ্ধারে কাজ করছে চীনের নৌবাহিনী। যুক্তরাষ্ট্র মনে করছে এই কাজের সহযোগিতার পেছনে চীনের সামরিক কোনো উদ্দেশ্য রয়েছে। আবার করোনা মহামারীতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় কয়েক কোটি ডোজ ভ্যাকসিন দিয়েছে চীন। সিঙ্গাপুরের পর ইন্দোনেশিয়ায় সরাসরি বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস চীন। একই সাথে তারা ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। 2019 সালে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করেছে চীনে, অর্থের মাপকাঠিতে যা প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলার। আবার একই বছরে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি পণ্য আমদানিও করেছে চীন থেকে, যার পরিমাণ 44.5 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট আমদানির 1/3। দেশ দুটি তাদের মধ্যকার বাণিজ্যিক লেনদেনে মার্কিন ডলারের বদলে নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়েও একটি চুক্তি করেছে। এছাড়াও দুই দেশের সাংস্কৃতিক, শিক্ষা ও জনগণের সাথে জনগণের সম্পর্কের ক্ষেত্রেও বেশ অগ্রগতি সাধিত হয়েছে সাম্প্রতিক অতীতে। তবে তা সত্ত্বেও চীন ও ইন্দোনেশিয়ার মাঝে অনেকগুলো ইস্যুতে বিরোধ রয়েছে। ইন্দোনেশিয়ায় চীন বিরোধী জনমত বেশ জোরালো। দক্ষিণ চীন সাগরে ইন্দোনেশিয়ার সমুদ্র সীমায় চীনা নৌযানের প্রবেশ নিয়েও প্রায়ই উত্তেজনা সৃষ্টি হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনা প্রভাব বৃদ্ধির বিষয়ে ওই অঞ্চলের দেশগুলোর দৃষ্টিভঙ্গি এক নয়। যেমন লাওস, কম্বোডিয়ার মতো দেশগুলো চীনা নীতিকেই সমর্থন দিয়ে যাচ্ছে। আবার ভারত এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
কিন্তু ইন্দোনেশিয়া এই চীনা প্রভাবের পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই অবস্থান নেয়নি, বরং প্রেসিডেন্ট জোকো উইদোদোর সময় দেশটি অভ্যন্তরীণ ইস্যুগুলো নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে মুক্ত ও খোলা ইন্দো প্যাসিফিকের ফর্মুলা দিচ্ছে তার বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক তৎপরতা, যে কারণে যুক্তরাষ্ট্র চাইছে ইন্দোনেশিয়াকে দলে ভিড়িয়ে চীনের বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করা। যে কারণে ওয়াশিংটন এখন জাকার্তার সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে, কিন্তু ইন্দোনেশিয়ার তরফ থেকে যুক্তরাষ্ট্রকে উৎসাহিত করার মতো বেশি কিছু করার লক্ষণ দেখা যাচ্ছে না। পশ্চিমারা মনে করছেন ইন্দোনেশিয়ার যে ভূ রাজনৈতিক অবস্থান সেটি কাজে লাগিয়ে দেশটি এই অঞ্চলে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে, যার ফলে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রযন্ত্রের মাঝে নিজস্ব প্রভাব বলয় তৈরি করতে চাইছে। আর একমাত্র উদ্দেশ্য চীনের সাথে টক্কর দেয়া অথবা আরও একটি দেশকে চীনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া। অন্যদিকে চীন চাইছে ইন্দোনেশিয়ার সাথে বিরোধপূর্ণ ইস্যুগুলো একপাশে রেখে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে। দুই সুপার পাওয়ারের এই টানাটানিতে ইন্দোনেশিয়া এখনও পর্যন্ত সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলতে পারলেও সেটা কতদিন পারবে তা নিশ্চিত নয়। বিশাল জনসংখ্যা, ভূখণ্ড আর সমুদ্রসীমার দেশটি যদি যে কোনো একটি সুপার পাওয়ারের দিকে ঝুঁকে পড়ে, নিঃসন্দেহে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে বড় ভূমিকা রাখবে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, bdviews.net ভিজিট করুন, আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন। ঘরে ও ঘরের বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।